সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ভারত সফর, প্রাপ্তি অপ্রাপ্তি। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান থেকে উপস্থিত আছেন নুহুল আলম লেলিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরেই উপস্থিত আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, এবং উপস্থিত আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে আজকের যে প্রধান শিরোনামগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি। মমতা না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে মোদির আশ্বাসের উপর আস্থা রাখবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। দেশ বিরোধী বলেই সরকার ভারতের সঙ্গে চুক্তি গোপন রাখতে চায়, অভিযোগ বিএনপির। উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বহিরাগতদের হামলায় সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। নাটোর থেকে সিরাজগঞ্জে দীর্ঘ পথ মোটরসাইকেলে যাওয়ার মর্মান্তিক পরিণতি, প্রাক চাপায় মা মেয়ের মৃত্যু, গুরুতর আহত বাবা হাসপাতালে। এবং পহেলা বৈশাখের চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে, নববর্ষকে সামনে রেখে কদর বেড়েছে রাজশাহী সিল্কের, বেশি দামের অভিযোগ ক্রেতাদের। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের তিনজনের কাছেই আমি প্রথমে অভিন্ন প্রশ্ন রাখবো, এবং প্রথমেই আমি তার উত্তর জানতে চাইব জনাব নুহুল আলম লেলিন আপনার কাছে। সেই অভিন্ন প্রশ্নটি হচ্ছে যে ভারত যে সফরটি হলো এবং সেখানে যে চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হলো, সবকিছু মিলিয়ে সেখানে আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রীকে প্রোটোকল ভেঙে সেখানে স্বাগত জানানো হয়েছে। সেগুলো যেমনিভাবে আছে, চুক্তি এবং সমঝোতা স্মারকগুলোও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয়, আপনার মূল্যায়নে কি মনে হয় যে কার স্বার্থ বেশি রক্ষিত হয়েছে, বাংলাদেশের নাকি ভারতের? ধন্যবাদ। আমার মনে হয় যে উভয়েরই স্বার্থ রক্ষিত হয়েছে, কারণ কার বেশি কার কম এটা দিয়ে তো আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক এভাবে বিচার করাটা খুব যুক্তিসঙ্গত না। নিশ্চয়ই দুই দেশের স্বার্থেই কতগুলো সমঝোতায় পৌঁছেছেন এবং কতগুলো চুক্তি স্বাক্ষরণ করেছেন। আমরা আমাদের জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করব যে আমরা কি পেলাম, এবং সেই বিবেচনায় আমি মনে করি যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক একটা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে এই সফরের ভেতর দিয়ে। এবং আমাদের সাথে অতীতে অনেক অমীমাংসিত সমস্যার যেমন সমাধান হয়েছে, তেমনি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্বের আমলে 7 বছর পরে এবারই প্রথম ভারত সফরে গেলেন। ইতিমধ্যে 2 জন ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন, এবং এই 7 বছর পরে যাওয়ার আগেও বেশ কয়েক দফায় এই সফরের তারিখটি পরিবর্তিত হয়েছে। এই ব্যাপারে সরকারের দিক থেকে প্রকাশ্যে কিছু না বললেও আমরা যারা রাজনীতি বুঝি করি তারা এইটুক বুঝি যে নিঃসন্দেহে কতগুলো ইস্যুতে হয়তোবা সমঝোতা আসতে তাদের সময় লেগেছে, বা আমাদের প্রধানমন্ত্রী তিনি বিশেষ করে তিস্তা চুক্তির ব্যাপারে যে স্ট্যান্ড নিয়েছিলেন সেখানে একটা সমঝোতায় পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা তিনি করেছেন। এবং সেটা বলা যেতে পারে যে ভারতের সাথে একদিকে বন্ধুত্বমূলক সম্পর্ককে আরো উন্নত করা, আর অন্যদিকে অমীমাংসিত এই তিস্তা চুক্তি বলেন অন্যান্য সমস্যাগুলো বলেন সেখানে মীমাংসা করার জন্য একটা বার্গেনিং এর চেষ্টাও তিনি করেছেন। এবং এই বার্গেনিং এর পরিপ্রেক্ষিতেই আমি ধারণা করি যে সফরটাও দীর্ঘায়িত হয়েছে
এবং একাধিকবার পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তনের পরে আমরা দেখলাম যে আপনি যেটা বলেছেন যে পালাম বিমানবন্দরে নামার পরে ভারতের প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে তিনি নিজেই সেখানে আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন। এটা একদিকে যেমন একটা সম্মানের বিষয়, তেমনি আমি কেবল এটাকেই বড় করে দেখতে চাই না, কারণ এটা দিয়েই তা আমরা খুশি হব এরকম না, যে ভালো আতিথেয়তা করলো আর ভালো খাইয়ে দিয়ে দিল, এটা নট। আসলে যেই চুক্তিগুলো হয়েছে, যেই সমঝোতাগুলো হয়েছে, সেই সমঝোতাগুলোর ভেতর দিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে আরো বেশি করে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ তার দুইটি দেশের মধ্যেই আমি মনে করি যে প্রধান এজেন্ডা, যেমন একটা সমস্যা রয়েছে যে তিস্তা চুক্তি হয়নি, এটা হলে পরে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। এবং এটাও আমরা মনে করি যে অতীতের যেই আওয়ামী লীগ ছাড়া অন্য যেই সরকারগুলো এসছে, তারা কখনোই গঙ্গা চুক্তি বলেন, তিস্তা চুক্তি বলেন, ভারতের সাথে অমীমাংসিত অন্যান্য সমস্যাগুলো বলেন, তার সমাধানের জন্য বিন্দুমাত্র কোনো চেষ্টা করে নাই। যতবারই আওয়ামী লীগ গিয়েছে ততবারই আওয়ামী লীগই ভারতীয় সরকারের সাথে দেন দরবার, তদবির, বার্গেনিং যাই বলেন না কেন, এটা বন্ধুত্বমূলক সম্পর্ক ভেতর দিয়েই সেখানে আমরা যেমন গঙ্গা চুক্তি করতে সক্ষম হয়েছি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করতে সক্ষম হয়েছি, 41 বছর যাবৎ ঝুলে থাকা আমাদের সীমান্ত চুক্তি, সেটাকে আমরা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছি। আমরা ভারতের সাথে এখন যে যেটাকে বলে যে আমাদের রেল যোগাযোগ বা সড়ক যোগাযোগ, সেটা আরো সম্প্রসারিত হয়েছে। আমরা আমাদের রেলের উন্নয়নের জন্য এর আগে মোদী সাহেব আসার সময়ও একটা বড় চুক্তি হয়েছিল, ঋণ চুক্তি। এবারও বড় ধরনের আর্থিক লেনাদেনার চুক্তি সম্পাদিত হয়েছে, যেটা বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আমি আরেকটা কথা এখানে স্মরণ করিয়ে দিতে চাই যে অনেকেই যে কথাটা বলার চেষ্টা করেন যে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশেষ করে বেগম খালেদা জিয়া বলে, যেটা তার পুরনো বলি যে আমরা সব বিকে দিয়ে এসেছি। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আবার পরে আসি, বাকিদের বক্তব্য শুনে আসি। আচ্ছা, আমি এখন মুহাজ্জল করিম সাহেব আপনার কাছে জানতে চাই যে যেই অভিন্ন যে প্রশ্নটা করেছি, আসলে লাভের পাল্লাটা কোন দিকে ভারী? ধন্যবাদ আপনাকে। যদি আমরা তাকাই, কিভাবে তাকাচ্ছি, কি দৃষ্টি দিয়ে দেখছি বিষয়টা, সেটার উপরে বোধহয় অনেকটা নির্ভর করে। আমি সম্পূর্ণ এই দেশের একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমি বিষয়টা দেখতে চাই। কোনো রাজনীতির সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যক্তি নয়, বা সাবেক আমলা, কূটনীতিবিদ ইত্যাদি নয়। এদেশের মানুষের প্রত্যাশা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছি করতে করতে অনেকদিন যাবৎ ভারত সফরের বিষয়টি আলোচিত ছিল, এবং তখন থেকেই মানুষের আশার যে পারদ, সেটা উপরে উঠতেছিল সঙ্গত কারণে। কারণ সেই আজ থেকে 6-7 বছর আগে থেকে তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদিত হবে, স্বাক্ষরিত হবে, এরকম একটা ব্যাপার চলতেছিল। কিন্তু এবার এই প্রত্যাশাটা আরো বেশি বেড়ে গেছিল, কারণ 2015 সালে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারও আগে 2011 সালে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, তারা যখন এসছেন, তখন তারা এবং তাদের এক পর্যায়ে সফর সঙ্গীও ছিলেন মমতা ব্যানার্জি, যিনি অনেকটা কোট অ্যান্ড কোট খলনায়িকার মতো এখানে রোল প্লে করছেন বলে সবাই বলছেন। ভারতীয়রাও, ভারতের মিডিয়া বা ভারতের বুদ্ধিজীবী মহল, তারাও বলছে মমতা ব্যানার্জির জন্য এই চুক্তিটা হচ্ছে না। এটা সর্বজনবিদিত হয়ে গেছে। কিন্তু তারপরেও যখন মমতা ব্যানার্জি বলেন আমার উপরে আস্থা রাখুন, হয়ে যাবে, যখন নরেন্দ্র মোদী বলেন যে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে মানুষের আশা বেড়ে যায়। এবং এবার আশা করেছিল বাংলাদেশের লোক যে তিস্তার
এই সমস্যাটি, এটি আমাদের জন্য সমস্যা, ভারতের জন্য কোনো সমস্যা নয়। আরেকটা দিক দেখুন, তিস্তার সমস্যা যারা সমাধান করবেন, একদিকে মানে বাংলাদেশ আমরা হাত পেতে আছি পাবো বলে, আর যারা দেবেন আমাদেরকে, আমাদের হিস্সাটুকু দেবেন, আমাদের পাওনাটুকু দেবেন, ন্যায্য অধিকার যেখানে আমাদের আছে, তারা কি করেছেন? তারা তো এখন আমরা আলোচনা করি তিস্তার পানি বন্টন নিয়ে, কিন্তু এটা কি তিস্তার পানি বন্টন? আমরা যদি বলি তিস্তার 3 ভাগের 1 ভাগ পানি বন্টন, তাহলেই বোধহয় কথাটা সঠিক হবে। তার কারণ তিস্তা নদীর উৎসমুখ, অর্থাৎ ভারতের সিকিম অঞ্চলে যেখানে তিস্তা নদীর উৎসমুখ, সেখান থেকে যদি আপনি বাংলাদেশের প্রবেশমুখ পর্যন্ত যদি তিস্তার প্রবাহটা যদি দেখেন, তাহলে কি দেখবেন? দেখবেন যে এখানে ভারতীয়রা অসংখ্য বাঁধ দিয়ে, অসংখ্য জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তারা পানিটাকে তারা অন্যমুখে চালিয়ে নিয়ে গেছে। এমনকি একটা আন্তর্জাতিক একটা সর্বসম্মত একটা চুক্তি আছে, যেটা হচ্ছে গিয়ে বেসিন ওয়াটার, অববাহিকার পানি এক অববাহিকা থেকে আরেক অববাহিকাতে প্রবাহিত করা যাবে না। এই যে এটা ব্রহ্মপুত্র অববাহিকার নদী তিস্তা, সেটাকে তারা বাঁধটা দিয়ে তারা গঙ্গা অববাহিকার দিকে প্রবাহিত করেছেন এবং ঘোষণা দিয়েছেন অমুক অমুক কানেক্টিভিটি করবেন, এক নদীর পানি আরেক নদীতে ইত্যাদি নিয়ে যাবেন, যেটা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। যাই হোক, এই যে ভাগাভাগি করেছেন, ফলে হয়েছেটা কি, পশ্চিমবঙ্গে যখন পানি এসে ঢুকছে তখনই তিস্তা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, অর্থাৎ পানিটুকু আগেই চলে গেছে, বিভিন্ন দিকে চলে গেছে, তিস্তার পানি আর তিস্তাতে নেই। এই যে মমতা ব্যানার্জি যে পরশুদিন বললেন তিস্তাতে তো জল নেই, কথাটা কিন্তু একত্রে সত্যি। তিনি যে অংশের প্রধান মুখ্যমন্ত্রী, সেই অংশের তিস্তাতে জল নেই, অতএব তিনি দিবেন কি? তিস্তার যদি ভাগ ভাটোরা করতে হয়, তাহলে তিস্তার শুরু থেকে যে পানিটুকু আছে সেটা আপনাদের ওগুলা সরাতে হবে। তো সেই জন্যে অনেক কিছু আমরা পেয়েছি। এই যে আমার বন্ধু লেনিন বললেন, একটা চুক্তি, অনেকগুলো চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার ফলে আমরা অনেক কিছু পাবো। কিন্তু মনে হচ্ছে যে আসল যেটার জন্য চাতক পাখির মতো তাকিয়েছিল বাংলাদেশের লোক, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের লোকেরা, যারা কৃষি কাজ বলুন, মৎস্যজীবী যারা আছেন, তারা সবাই যেখানে সাফার করতেছিল এবং বাংলাদেশের ওই অংশটা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে, তারা যে আশাহত হলো, এটাই হচ্ছে কি আমি মনে করি ফোকাল পয়েন্ট। এবং এখানে আমরা মার খেয়ে গেছি। অতএব এখানে তারা ওই আগে যেরকম আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মূলা ঝুলিয়ে নিয়ে গেছে ভারত গত 5-7 বছর যাবৎ, এবারও ঠিক সেই একই জিনিস ঝুলাচ্ছে। হয়তো পুরানো মূলাটা গন্ধ হয়ে গেছে, পচে গেছে, ফেলে দিয়ে এখন একটা নতুন মূলা ঝুলাচ্ছে। আর শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি আরেকটা খেল দেখালেন কি, তিনি পরিষ্কার বলে দিলেন যে তিস্তা নিয়ে তো করার দরকার নেই, কারণ তিস্তাতে তো জলই নেই। তাহলে কি করতে হবে? তোরসা, জল ঢাকা, তারপরে আরেকটা কি নদী, হ্যাঁ রায়ডাক, আচ্ছা মনে থাকে না। তো যাই হোক, সুন্দর নাম এগুলো। তো এই 3টার পানি দিয়ে আমরা, পানি তো না, উনি জল দিবেন, জল দিয়ে আমরা এই তিস্তার অভাব পূরণ করতে পারি। তাহলে পরে ব্যাপারটা কি, তাহলে তো এরকম প্রতীয়মান হয় যে তিস্তার পানি বন্টন থেকে দৃষ্টি ফেরানোর জন্য এখন নতুন প্রস্তাব নিয়ে আসুন আরো 10 বছর আলোচনা করি, আসুন আরো 20 বছর পরে গিয়ে বলি আমার উপরে আস্থা রাখুন। এটা তো অপ্রাপ্তি বিষয় গেল, কিন্তু আপনি সবচেয়ে বড় প্রাপ্তি কোনটাকে দেখছেন? প্রাপ্তি যেটুকু দেখছি সেটা হচ্ছে যে আমাদের দুই দেশের বন্ধুত্ব, তারা আপ্রাণ চেষ্টা করেছেন, এতৎসত্ত্বেও, তিস্তা না হওয়া সত্ত্বেও তারা চেষ্টা করেছেন, এটা পুষিয়ে নিতে চেষ্টা করেছেন। কিভাবে? তারা প্রটোকল ভেঙে অভ্যর্থনা দিয়েছেন, তারপরে ওই রাজভবনে রাষ্ট্রভবনে থাকার ব্যবস্থা করেছেন, তারপরে অন্যান্য রাষ্ট্রপতি ভবনে, রাজভবন নাম দিলাম মনে করুন, হতেও পারে বোধহয়। তো যাই হোক, এগুলা দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এগুলা তো আমাদের আসল বিষয় নয়। ওই আসল বিষয়টাকে যদি আপনি নকল বিষয়গুলো দিয়ে, আচ্ছা আরো প্রাপ্তি আছে অবশ্য, যেমন এই যে সামরিক যে সমস্ত সাহায্য চুক্তির কথা বলা হচ্ছে, যেমন আপনার কানেক্টিভিটির ব্যাপারে যা বলা হয়েছে, যেমন বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে আরো সহযোগিতা, এই সব কিছুর জন্য তারা এটুকুও বলেছেন যে আসুন আমরা চুক্তি স্বাক্ষর করি, আপনাদেরকে আমরা $500 বিলিয়ন অর্থাৎ 500 মিলিয়ন বোধহয় ঋণ দেব, এবং তার মধ্যে একটি বড় অংশ যাবে ইয়ের জন্য, সামরিক সাহায্য হিসেবে যাবে। একদম দর্শক প্রশ্ন করতে চান, আমি শিওর
দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হাসান মতিউর, কোটচাঁদপুর, ঝিনেদা। জি, বলুন। আমি বলতেছি যে আমাদের এই তিস্তা চুক্তিটা যে প্রথমবার একবার যখন গেল ভারতে, তখন প্রধানমন্ত্রী, তখনও হলো না। এবার গেল, বড় আশা করেছিলাম আমরা যে এবারও হবে, কিন্তু এবারও হলো না। তো আমি একটা কথা বলি ভাই, বলার সময় দিবেন আমাকে একটু? জি, বলুন। আমি বিজিবিতে চাকরি করতাম, অবসর আসছি। তো আমরা যখন বিএসএফ এর সাথে মিট করতাম, তখন সবকিছুর পরে বিএসএফ বলতো বাদ মে হোগা, তার মানে সবকিছু পরে হবে। তো আমরা প্রধানমন্ত্রী গেলেন, ওই একই বাক্যটা আবার উচ্চারণ হলো যে বাদ মে হবে। তা আমরা প্রথমবার কবে হব একটু আমি জানতে চাচ্ছি। সবকিছুর বিষয়ে তো আসলে বলা হয়নি, শুধু তিস্তার বিষয়ে তো বলা হয়েছে না। 36টি বলা হচ্ছে, 34টি বলা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে অনেক বিষয় এর মধ্যে এসেছে। কিন্তু আমি মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে যেতে চাই। আপনার একটি কলাম আমি আজকে দেখেছি একটি পত্রিকায়, যেখানে আপনি বলেছেন যে আমাদেরটা বাকি, তাদেরটা হচ্ছে নগদ। সেইটা সূত্র ধরেই আমি আপনার কাছে যেতে চাই। আসলে আপনি পুরো সফরটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আমি মনে করি যে দুইটা প্রতিবেশী দেশের সরকার প্রধানদের ভেতরে পারস্পরিক সফর বিনিময় এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব, সৌভ্রাতৃত্ব, এটা ঐতিহাসিক একটা অতীত থেকে চলে আসা একটা বিষয়, এবং বর্তমানের বিশ্ব প্রেক্ষাপটেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু দুইটা দেশের ভেতরে বন্ধুত্ব, এটাকে আমরা কিভাবে চিত্রায়িত করব? কোন দেশ কিন্তু একটা অখণ্ড সত্তা নয়। বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয় যে দুনিয়াটা দুই ভাগে ভাগ, শোষক এবং শোষিত। তো দুনিয়াটা যদি এইভাবে ভাগ হয়, তাহলে ভারতবর্ষেও ওই ভাগ আছে, বাংলাদেশেও ওই ভাগ আছে, এবং অধিকাংশ মানুষেরও শোষিত জনগণ। ভারতবর্ষের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্বটাই হলো আমাদের কাম্য। এবং সেইখানে দুই দেশেরই যারা শোষক শ্রেণী, তারা তাদের ব্যক্তিগত মুনাফার স্বার্থে প্রকৃত বন্ধুত্বের বদলে তাদের মুনাফার স্বার্থটাকে পরস্পর এগিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করবে। এবং বন্ধুত্বের মূলে কুঠারাঘাত হয় কিন্তু এই শোষক শ্রেণীর আত্মস্বার্থ কেন্দ্রিক কতগুলো তৎপরতার কারণে। 2 নম্বর হলো প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা আপনি কোন মাপকাঠিতে করবেন। আপনি একটা মাপকাঠি, যেটা আমি বললাম, যে জনগণের স্বার্থের জায়গাটা কিভাবে রক্ষিত হলো, কিংবা এই বন্ধুত্ব সম্পর্কে ধারণাটা আমরা আরো অগ্রসর করতে পারলাম, আগ্রহটাকে অগ্রসর করতে পারলাম, নাকি জনগণের ভেতরে পারস্পরিক সন্দেহ অবিশ্বাসের জায়গাটা আর একটু গভীর হলো। এবং সেই বিবেচনায় আমি এই সর্বশেষ যেটা বললাম, সেই বিবেচনায় আমি দুঃখের সঙ্গে এটা আমাকে বলতে হচ্ছে যে অপরচুনিটি লস্ট। ভারত সম্পর্কে ঐতিহাসিক নানাবিধ কারণে, সেটা পাকিস্তানি আমলে, বাংলাদেশ আমলেও, এবং এটার একটা দীর্ঘ ব্রিটিশ সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ছিল, এইগুলোর আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু একটা অবিশ্বাস জনমনের ভেতরে কিন্তু নানা কারণে গড়ে উঠেছিল। সেই অবিশ্বাসটা দূর করার একটা গোল্ডেন অপরচুনিটি সেটা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু কাজে লাগানো গেল না। কেন লাগানো গেল না, কার দোষে লাগানো গেল না, এটা যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে প্রধানত এটা হলো ভারতের সরকার এটার জন্য প্রধানত দায়ী। মমতাটাকে সামনে আনা হচ্ছে, কিন্তু যেই আলোচনা ইতিমধ্যে বন্ধু নুহুল আলম লেনিন, মোফাজ্জল ভাই যেই আলোচনা করলেন, তাতে এটা তো স্পষ্ট যে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল, আমাদের জীবন শক্তির সঙ্গে যেটা জড়িত, নট বিদ্যুৎ। এবং অদ্ভুত লাগলো আমার যে পানি পাই নাই কিন্তু বিদ্যুৎ তো পেয়েছি। বিদ্যুৎ ইজ নট এ সাবস্টিটিউট ফর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমাদের নদীর পানি প্রবাহ, এটা বাংলাদেশ বেঁচে আছে পানির উপরে, এবং নদীমাতৃক দেশ, আমাদের জীবন প্রবাহ এখান থেকে চলছে। এই মতটা বোধহয় কিছুটা কৌতুক করেই মনে বলেছেন। আমি যদি সেই মাননীয় প্রধানমন্ত্রীর কথা তো বলছেন যে কুছ তো মিলা, সেই প্রসঙ্গে কি বলছেন আপনি? না, এটা অনেকেই বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা তো বিদ্যুৎ, ওরাও বলার চেষ্টা করছে, ঠিক আছে পানি দিতে পারছি না, তো তোমরা এটা নাও, ক্রেডিট নাও। আচ্ছা পানি দিতে পারছি না, তোমাকে আমি প্রোটোকল ভেঙে সম্বর্ধনা দিলাম। এইটা তিস্তার সঙ্গে আপনি এই জিনিসগুলো এক করে মিলানোর কোনো সুযোগ নাই। তিস্তা, বা শুধু তিস্তা না, 54টা যে অভিন্ন নদী প্রবাহিত হচ্ছে, এবং সেই ব্যাপারে
আন্তর্জাতিক স্বীকৃত একটা মূলনীতি আছে। দুর্ভাগ্য বাংলাদেশ এখনো সেটা স্বাক্ষর করে নাই। যদি এটা স্বাক্ষর করলে বাংলাদেশই লাভবান হবে। সেইটাতে বলা আছে যে মানে অভিন্ন নদীর ক্ষেত্রে 3টা প্রিন্সিপাল অনুসরণ করতে হবে। একটা হলো নদীর প্রাপ্য যেইটুক পানি সেইটা প্রথমেই নদীকে দিয়ে দিতে হবে, তারপরে যেই পানিটা বাদ থাকে সেইটা সমতার ভিত্তিতে বন্টন করতে হবে। 3 নম্বর, উজানে কোনো কনস্ট্রাকশন বা কোনো রকম কিছু করা যাবে না ভাটির সম্মতি ছাড়া বা তার ক্ষতিকর হচ্ছে এরকম কিছু ছাড়া। সেই প্রোটোকলে যদি আমরা স্বাক্ষর করি তাহলে পরে সেটার পরিষ্কার লঙ্ঘন দিনের পর দিন এটা কিন্তু হয়ে চলছে। এবং বিলম্বটা দেখেন, মনমোহন সিং এখানে যখন আসলো তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলল যে তিস্তা চুক্তি কিন্তু স্বাক্ষর হচ্ছে, এবং এটা নিয়ে বেশ একটা রহস্য, প্রায় 24 ঘন্টায় এই রহস্যটা ছিল, 2 রকম ভার্সন আসছিল। তারপরে শেষ পর্যন্ত এটা স্বাক্ষর হলো না। এখন মমতা ইজ রেসপন্সিবল। যদি এটা হয় যে মমতার জন্য ভারতের দিল্লি সরকার এটা করতে পারছে না, তাহলে পরে তারা বলে দেখ বাংলাদেশকে যে ইউ নেগোশিয়েট উইথ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাহলে পরে ইন্ডিয়ার সঙ্গে অল ইস্যুস আমরা আর দিল্লির সঙ্গে আলোচনা না করে তার রাজ্যগুলোর সঙ্গে যদি নেগোশিয়েট করা শুরু করি, তাহলে এটা কি ভারতের জন্যই মঙ্গলজনক হবে? কোনোভাবেই মঙ্গলজনক হবে না। সম্পূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু শুরু থেকেই বলে আসছেন যে তিনি প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক চান, এবং আপনি বলছেন যে এখানে একটি অপরচুনিটি লস্ট বলে একটি সুযোগ ভারতই নষ্ট করলো। ভারত কেন এই ঝুঁকিটা নিতে যাবে সেই প্রশ্ন আমরা নেব। তার আগে আমরা একটু দর্শকের প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এম এ করিম, লক্ষ্মীপুর জেলা। জি বলুন। আমি বলতে চাচ্ছি, তো আমরা পাবো পাবো বলে এ পর্যন্ত আসছি। আজকে নগদ, কালকে বাকি, কালকে নগদ, আজকে বাকি, এই পর্যায়ে আসতেছি। এখন আমাদের চুক্তিগুলো আদায় করে নিচ্ছে ভারত। ভারত আমাদেরকে কিছুই দিচ্ছে না। এটা আমরা কি করে পাবো? জি, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নকর্তার যে বক্তব্য ওইটাই আমি তো বলার চেষ্টা করেছি, আপনি যেটা কোট করলেন আর কি, যে আপনার চুক্তিগুলো যদি স্টাডি করেন, সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষর হয়েছে আগের গুলোও যদি দেখেন, এর আগের সফরগুলোতে, তাহলে দেখবেন যে যেগুলোতে কংক্রিট ইমপ্লিমেন্টেশনের ডিসিশন স্বাক্ষরিত হচ্ছে সেগুলো প্রায় সবগুলোই হলো ভারতের সংশ্লিষ্ট বিষয়। আর আমাদের যে বিষয়গুলো আসছে, প্রতিরক্ষা খাতে ঋণের বিষয়, তারপরে হচ্ছে থার্ড ফেজের থার্ড লাইন যে ঋণের বিষয়, সেগুলো কি মানে আমি মনে করি যে এটা আমাদের ভাইটাল ইন্টারেস্ট না, এবং এটা নট ট্রেডেবল। আপনি এটা পানির যে দাবি বাংলাদেশ, ওইটা আমি শুরুতে বলে গেছি, এইটার সঙ্গে আপনি ওইটাকে দিয়ে ওইটা করবেন। ভারত কেন এই ঝুঁকি নেবে? যে এটা ঝুঁকি না তো, এটা তো ইন্টারেস্টের ব্যাপার। তারা তিস্তার পানি উজানে ডাইভার্ট করার সুযোগ তখনই নিতে পারবে যদি চুক্তি স্বাক্ষর বিলম্বিত হয়। এবং যখন নাকি অরিজিনালি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল, তখন তিস্তা পয়েন্টে যে পানি প্রবাহ ছিল, আজকে 10 বছর 12 বছর পরে পানির প্রবাহ কমে গেছে। এইটার জন্য দায়ী কে? দায়ী হলো নট মমতা গভর্নমেন্ট বাট দিল্লি গভর্নমেন্ট। সুতরাং দিল্লি ডাইরেক্টলি তারা বলুক যে উই অ্যাজ এ সভরেন নেশন আমরা নেগোশিয়েট করতে রাজি আছি, এবং সেই ক্যাপাসিটি আমাদের আছে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা নেগোশিয়েট। তাহলে কি এটা কি মানে মমতা এবং মোদীর সমন্বিত কৌশল হতে পারে? ইম্পসিবল আমি মনে করি না। প্লেইং দ্য মমতা কার্ড ইন অর্ডার টু প্রিভেন্ট এ ইমিডিয়েট সাইনিং অফ এ ডিক্লারেশন, এটা হতে পারে। এইটা কনস্পিরেসি থিওরিতে আমি যেতে চাচ্ছি না, আমি অবজেক্টিভলি দেখছি আর কি। আমি আরেকটা পয়েন্ট খালি এই প্রসঙ্গে বলতে চাই। প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টা দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশে আপনি দেখবেন, একটা পক্ষ বলছে দেশ বিক্রি করে দিল, আরেক পক্ষ বলছে দেশ উদ্ধার হয়ে গেল। আমি দুইটাকে এক্সট্রিম মনে করি। এবং এই কথাগুলো কেন বলছে? কেননা দুর্ভাগ্যজনকভাবে ভারতের সঙ্গে সম্পর্কের মাত্রিকতা বহুদিকে বিস্তৃত হলেও এইটার একটা প্রধান দিক হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ব্যাপারটা ভারতের সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িত। এবং কথায় বলা হয় যে ক্ষমতায় যেতে হলে অ্যান্টি ইন্ডিয়ান হতে হবে, ক্ষমতায় থাকতে হলে ইন্ডিয়ার ব্লেসিংস ছাড়া ক্ষমতায় থাকা সম্ভবপর না। সুতরাং দুই দিক থেকে যে কম্পিটিশনটা হচ্ছে, প্রচারণার কম্পিটিশন, সেটা নিছক ক্ষমতার প্রশ্নে ইকুয়েশনটা নিজের পক্ষে রাখার জন্যই প্রধানত এই প্রসঙ্গে আমরা আবার নিশ্চয়ই পরে বিস্তারিত আরো কথা বলবো। এই প্রসঙ্গে আমি রেইন ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে
বলা হচ্ছে যে উজাড় করে দিয়েছে, আবার বলা হচ্ছে যে সবই বাকি, নগদ কিছুই নেই। হ্যাঁ, যে বিরোধী পক্ষ থেকেও বলা হচ্ছে। আবার কোনো কোনো আমাদের দর্শক আছেন, তাদের প্রশ্ন আপনি শুনলেন, তাদেরও হয়তো কারো কারো রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। এইসব বিষয়ে আসলে আপনি কি বলবেন? না, আমি একটা এখানে খুব দেখছি যে এই যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার সচেতন অচেতন একটা প্রচেষ্টা আছে। এটা তো ঠিকই যে ভারতের সাথে আমাদের অনেকগুলো অমীমাংসিত সমস্যা ছিল এবং দীর্ঘদিন এগুলো ঝুলেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে ভারতের সাথে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি করলেন। সেই মৈত্রী চুক্তির মধ্যেই কিন্তু এই অভিন্ন সীমান্ত করিডোর, আপনার এই ছিটমহল, এই প্রবলেমগুলো রিজলভ করা, সমুদ্র সীমা নির্ধারণ করার বিষয়গুলো করা, এই ভিত্তিটা তিনি স্থাপন করেছিলেন, কিন্তু তিনি সময় পাননি। এবং তখনও মানুষের মধ্যে এই ধারণাই দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা গোলামির চুক্তি করে এসেছেন এবং বাংলাদেশকে বিক্রি করে দিয়ে এসেছেন। যারা আজকে বিরোধী দলে আছেন বা ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তারা কিন্তু ক্ষমতায় গিয়ে ওই গোলামির চুক্তি যেটা প্রকাশ করেন না যে কোথায় কোথায় গোলামি করা হয়েছে। বাট বাংলাদেশে যেটা সেলিম বলল প্রকারান্তরে, তো ওইটাও সত্য যে বাংলাদেশে এন্টি ইন্ডিয়া কার্ড, সাম্প্রদায়িকতা, ভারত বিরোধিতা, এটা হচ্ছে ভোট পাওয়ার আর একটা কৌশল। কেবল ভারতের সাহায্য সহযোগিতার প্রশ্নটা একমাত্র কারণ না। এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে এন্টি ইন্ডিয়ান কার্ড খেলে জনগণের ভোট পাওয়া যেতে পারে, এবং সেইটা আমাদের এখানে দীর্ঘদিন ছিল। থাকার ফলে হয়েছে দুই দেশের মধ্যে দীর্ঘদিন একটা বৈরী সম্পর্ক ছিল। সেই মৈত্রী চুক্তি তো ওই অর্থে পরে আর রিনিউয়ালও হয় নাই। কিন্তু তারপরে 21 বছর পরে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পরে, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরেই ভারতের সাথে অমীমাংসিত প্রধান যেই সমস্যা, যেটা বলা হলো যে 54টা নদীর পানি আমাদের নিয়ে এই এখনো এটা মীমাংসায় কোনো না কোনো সময় পৌঁছাতে হবে। কিন্তু সবচেয়ে ভাইটাল যেটা, যে গঙ্গা নদী বা আমাদের এখানে পদ্মা, সেই একটা চুক্তি হলো, এবং এই চুক্তি হওয়ার পরে ভারতের সাথে সম্পর্কের যে বরফ ছিল সেই বরফ কিন্তু গলে গেল। দ্বিতীয়ত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমাদের আগের সরকারগুলো বাংলাদেশের ভিতরে ভারতীয় ইনসার্জেন্টদেরকে ঢুকতে দিত, ট্রেনিং ক্যাম্প করতে দিয়েছে, এবং এখানকার 7 রাজ্যে যত অস্ত্র চোরাচালান সেগুলো বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছিল। এবং একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যেই নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের উপর অত্যাচার চলেছে। ৬২,০০০ চাকমা উদ্বাস্তু ভারত আশ্রয় নিয়েছিল। পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের ভেতর দিয়ে যেমন একদিকে আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে আমাদের আরেকটা ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর সাথে আমাদের একটা শান্তিপূর্ণ সমস্যার সমাধান হয়েছে, তারা অস্ত্র পরিত্যাগ করেছে, স্বাভাবিক জীবনে ফিরে এসছে। একই সঙ্গে ভারতে যেই ৬২,০০০ উদ্বাস্তু ছিল, শরণার্থী ছিল, তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এবং এভাবেই কিন্তু আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কের যে জট, সেটা খুলতে শুরু করে। 2001 সালের নির্বাচন আপনারা জানেন যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে ভারতে গ্যাস বিক্রি করা হবে এই অঙ্গীকার দিয়ে, এবং এখানে অনেক নেগোসিয়েশন করে বিএনপি এবং জামাত জোট তারা ভারতের সাথে সমঝোতা করেই সেইবার ক্ষমতায় গিয়েছে। এখন আবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিএনপি যে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য। হ্যাঁ, তুলতে পারে, কারণ তাহলে সাধারণ মানুষ আসলে কি বুঝবে? তারা কি ভাববে যে আমরাই আসলে ক্ষমতা নিয়ামক, যেটা দুইটা রাজনৈতিক দলই বলে? না, আমি বলি আপনারা বলছেন যে 2001-এর কথা, ওনারা আবার বলছেন সাম্প্রতিক সময়ের কথা, এবং রিসেন্ট সফর নিয়েও বললেন। আপনি সাধারণ ভোটারদেরকে রাজনীতিবিদরা কি জবাব দেবেন? আমরা পরিষ্কার করে বলতে হবে, পরিষ্কার করে সবটা বলতে হবে। জনগণের কাছে কিছু লুকুছুপ করে লাভ নেই। আমি তো বললাম যে আমরা ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য পানির হিস্সা আদায় করেছি। আমরা আজকে গঙ্গা চুক্তি করি, শান্তি চুক্তি করেছি। আমরা ক্ষমতায় আছি ঠিকই, আমরা এখনো পর্যন্ত এই কথা তো ঠিক যে না, তিস্তা চুক্তিটি হয়নি, যেটা কাঙ্ক্ষিত ছিল। হ্যাঁ, এবং এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা। ভারতের
অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে এই জন্য যে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের এইটা তাদের কনস্টিটিউশনাল একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে নদীর পানি ইভেন ইন্টারস্টেট বিতরণের ক্ষেত্রেও সেগুলো কেন্দ্রীয় গভর্নমেন্ট একা পারবে না, সেটা ওই লগ্ন। এটা আপনি ওখানে সে দেখেছেন যে দাক্ষিণাত্যের ওই নদীগুলোর পানি বিতরণ নিয়ে কিন্তু আন্তঃরাজ্য তাদেরও এই বিরোধগুলো ছিল এবং সেই বিরোধ একপাক্ষিকভাবে কেন্দ্রীয় সরকার পারে না এবং সেই জন্যই এখানে মমতাকে তাদের রাজি করানোর প্রশ্ন ছিল। আমি তো পার্সোনালি জানি, আমি নিজে দেখা করেছি জ্যোতি বসুর সাথে, হ্যাঁ, ওই সময়ে চুক্তি হয়ে যাওয়ার পরে জননেত্রী শেখ হাসিনার উপহার নিয়ে তাকে দিয়ে এসেছিলাম। জ্যোতি বসুর ভূমিকা যদি ওই সময় না থাকতো আমাদের গঙ্গা চুক্তির পক্ষে, তবে তাহলে পরে কিন্তু গঙ্গা চুক্তিও করা খুব দুরূহ হতো। সুতরাং এটা ঠিকই যে পশ্চিমবঙ্গের সরকারের সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক আমাদেরও যেমন দরকার, তেমনি ভারতেরও কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে তাদের নেগোসিয়েশন করা দরকার। দিস ইজ দেয়ার প্রবলেম। হ্যাঁ, এটা ঠিক সেলিম যেটা বলছে যে আমাদের কথা তো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে। ইয়েস, আমাদের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হচ্ছে, আমরা প্রেশারাইজ করছি, আমরা আমাদের দাবি তুলছি এবং সেখান থেকে আমরা এক চুলো নড়িনি। এবং নড়িনি বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 বছর ভারত সফরে যান নাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি বলবো সব সমস্যার কি একবারই সমাধান অলৌকিকভাবে হয়ে যাবে? এবং এটা কি বন্ধুত্বমূলক সম্পর্ক আলাপ আলোচনা অব্যাহত না রেখে এখন আমরা যুদ্ধ করতে যাব? যদি যদি হতো, আমরা পারিনি, তাহলে এরশাদ পারলেন না কেন 10 বছর ক্ষমতা থেকে? বিএনপি ক্ষমতায় ছিলেন 3 দফায় 15 বছর, তারা কোনো চুক্তি করতে পারলেন না কেন? তারা কি এনেছেন? এটা দেশবাসীর কাছে তাদের জবাব দিতে হবে। একটা প্রশ্ন আছে, নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মেহনাত রাজশাহী, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম জিওগ্রাফি। জি, আপনার কাছে যেটা প্রশ্ন করতে চাচ্ছি আপনারা 4 জনের কাছে, যে আমি একটু বলতে পারবো কি? আপনি প্রশ্ন করলেই সুবিধা হয়, আমাদের খুব বেশি সময় নেই। যেমন ব্রিটিশ টাইমে কলকাতা ছিল, কলকাতার সাথে কানেক্টিভিটি ছিল কলকাতা কেন্দ্রিক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের রাজধানীর সাথে গোটা বাংলাদেশের কানেক্টিভিটি তৈরি হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ভারতের কানেক্টিভিটি ওনারা বাংলাদেশের সাথে করে বা ত্রিপুরার সাথে করে বা অন্য রাজ্যগুলোর সাথে পূর্বে এদের সাথে কানেক্টিভিটি করে বাংলাদেশের লাভ কতটুকু হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি মুফাজ্জল করিম আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গ ধরেই। আসলে যেটি বলছিলেন যে 2001 সালের কথা এবং বর্তমানে যে আপনার এই তিস্তা ইস্যু সহ অন্যান্য যে ইস্যু আছে, সেটা বিএনপি যেইভাবে কথা বলছে, সেটা কি শুধুমাত্র তাদের কি পাবলিককে বুঝ দেওয়ার জন্য, লোক দেখানো, নাকি তারা আসলেই বাংলাদেশের স্বার্থ এবং জনগণের সমস্যা নিয়ে তাদের চিন্তিত বলে আপনার কাছে মনে হয়? সামগ্রিক যে তাদের কথাবার্তা এবং তৎপরতা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার তো মনে হয় যে কোনো রাজনৈতিক দল যারা জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য রাজনীতি করে, জনগণের কথা বলে, তারা নিশ্চয়ই এই যে এবারকার যে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, আমি বলবো বিপর্যয় এর জন্য যে 16 কোটি মানুষ আশা করেছে, এবং আশা করেছিল এটা ভিত্তিহীন কোনো আশা নয়, যে একের পর এক, যেটা লেনিন বলেন যে চট করে তো একইতে হয়ে যাবে না, সত্যি কথা। কিন্তু এত বছর যাবৎ আলাপ আলোচনার পর, এত আশ্বাস, এত আস্থা, এই সমস্ত শোনার পর, তারপরে এবং 7 বছর মাননীয় প্রধানমন্ত্রী যাননি ইন্ডিয়াতে, এবার যাচ্ছেন, তখন মানুষের যেটা বলছিলাম আশার পারদ বা আশার ব্যারোমিটার অনেক উপরে গেছে, যাবেই। তারপরে যখন এরকম হয়েছে, তখন যে কোনো দায়িত্বশীল রাজনীতি যারা করেন, সেই ধরনের রাজনৈতিক দল, তাদের প্রতিক্রিয়া একটু তীব্র হবে, এটার সম্বন্ধে সন্দেহ নেই। এটা রাজনৈতিক প্রতিক্রিয়া, এটা হবে। এটার বাস্তব ভিত্তি কতটুকু সেটা অন্য কথা, কিন্তু এখানে মানুষের সেন্টিমেন্টটা প্রকাশিত হয়েছে, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আজকে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যে তিস্তার পানি না পাওয়ার পরে যে সফরটা সমাপ্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী চলে এলেন, এই তিস্তার পানি না পাওয়াতে যেটা পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন, তিস্তা চুক্তি স্বাক্ষরিত না হলেও কিছু যায় আসে না, এই কথাটার পক্ষে আর এই কথাটার বিপক্ষে যদি একটা গণভোট নেন বা একটা জনমত জরিপ করেন, তাহলে কি অবস্থা দাঁড়াবে? আচ্ছা, আর আরেকটা কথা লেনিন সুন্দর বলেছেন যে জনগণকে জানাতে হবে সবকিছু। আমরা কেউ জানলাম না
বাংলাদেশের মানুষ কেউ জানলো না, এমনকি মহান জাতীয় সংসদেও আলোচনা হলো না এই এত বড় একটা সফর নিয়ে। কি চুক্তি খালি শোনা গেল কখনো 22টা চুক্তি, কখনো 34টা, কখনো 32টা ইত্যাদি চুক্তি স্বাক্ষরিত হবে। কি কি বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষরিত, বিষয়গুলো তো উল্লেখ করতে পারেন, ভেতরে কি আছে না সেটা জানানোর কোনো দরকার নাই। কিন্তু অন্তত পাবলিককে বলা উচিত ছিল যে আমরা এই বিষয় নিয়ে আলাপ করব, এখানে তিস্তা থাকবে বা থাকবে না, এই সমস্ত বলে যাওয়া উচিত ছিল, কিছুই বলা হয়নি। এই ঢাক ঢাক গুড়গুড় এটা জাতির অধিকারকে ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত এই যে আপনার এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ঝুলে গেল, এই মানে তিস্তার ব্যাপারটা, এটা ওদের অভ্যন্তরীণ যে ঝগড়া সেটার কারণে, কেন্দ্র বলুন বা ইয়ে বলুন, এদের অভ্যন্তরীণ ঝগড়ার জন্য হয়েছে। তো অভ্যন্তরীণ ঝগড়ার মধ্যে আমাদের তোমরা নিবে কেন? আর যেটা লেনিন বলেছেন যে ওই পানির ব্যাপারটা, এটা তাদের কনস্টিটিউশনে আছে, সংবিধানের মধ্যে রয়েছে যে এটা ওই রাজ্যগুলা নিয়ন্ত্রণ করবে ইত্যাদি, ঠিকই, কিন্তু আবার এটাও আছে, একটা ওভাররাইডিং একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে আর্টিকেল 253। সেখানে বলেছে আন্তর্জাতিক যে কোনো চুক্তি কেন্দ্রীয় সরকারই করবে এবং তার জন্য অন্য কারোর কাছে কোনো যাওয়ার দরকার নেই, কারোর আলোচনার করার দরকার নেই। এত কিছু থাকা সত্ত্বেও বারবার এটা করার জন্য আমাদেরকে নিয়ে এটা বললে পরে বোধহয় খুব বেশি বলা হবে না যে আমরা একটা তামাশার শিকার হয়ে গেছি। আমাদেরকে নিয়ে তারা তামাশা করছেন যে এদেরকে ভালো খানা পিনা দিলে পরে সেই ইত্যাদি হলে পরে বোধহয় এরা খুশি হয়ে যাবে, বাস। কিন্তু এখানে যদি আমরা বলি যে কি ওই যে আপনার প্রাপ্তি অপ্রাপ্তির সূত্র ধরেই বলি, সেক্ষেত্রে আসলে কি করা যেত? যেমন লেনিন ভাই বললেন যে এই পর্যন্ত ভারতের সাথে অন্তত দ্বিপাক্ষিক লেনদেনে যতগুলোই অর্জিত হয়েছে বাংলাদেশে, সেটি আওয়ামী লীগ সরকারের সময় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে, মানে বর্তমান প্রধানমন্ত্রীর সময়ে বেশিরভাগ হয়েছে। এটা ঠিক, কথা ঠিক। তার কারণ হচ্ছে ভারত অন্যান্য আগের সরকারগুলোকে, ভারতের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা আসলে কি করতে পারতাম না, বা কি করতে পারতাম? আগের সরকারগুলো, সেটা বিএনপি সরকারই হোক বা উনি এরশাদ সরকারের কথা বলেছেন, ওই সরকারগুলোকে আমি যদি বলি যে ভারত কোনো পাত্তাই দেয় নাই, বা ওই সরকারগুলোকে ভারত কখনো বন্ধুত্বপূর্ণ একটা সংগঠন মনে করে নাই, একটা সরকার বলে মনে করে নাই। কিন্তু তাদের কাঙ্ক্ষিত সরকার হচ্ছে গিয়ে বর্তমান সরকার। অতএব সেই জন্যেই এই সরকার যখন ক্ষমতায় এসছেন 1996-এ, তখন থেকে তাদের মধ্যে উষ্ণতার সৃষ্টি হয়েছে। এর আগ পর্যন্ত তাদের সম্পর্কটা তারা নিজেরাই বরফ শীতল করে রেখেছিল। এই উষ্ণতা শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে। অতএব এটা স্বাভাবিক, আগে হয় নাই। কিন্তু আগে যে প্রচেষ্টা হয় নাই, এটা কিন্তু আবার ঠিক না। কারণ আমি সরকারি চাকরি করেছি, আমি দেখেছি সেখানে অন্তত যৌথ নদী কমিশন বা মন্ত্রীদের ভারত সফর, বাংলাদেশ সফর ইত্যাদি সফর টফরের মধ্যে আমাদের প্রচেষ্টা ইত্যাদি, প্রকৌশলীদের চেষ্টা মেষ্টা, এই সমস্ত কিছু চালিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যায় না। সেলিম ভাই, আপনি মানে সব মিলিয়ে আসলে কি বলবেন যে মানে কোন ইস্যুটা বড় হয়ে দেখা দিচ্ছে? মানে তিস্তাই কি মানে খুব বড় ইস্যু হিসেবে চলে আসছে, নাকি সেখানে নিরাপত্তার বিষয়টা আসা দরকার ছিল, নাকি এইসব আলোচনায় আরো যেসব বড় বড় অনেকগুলো সমঝোতা হলো, চুক্তি হলো, সেগুলো আসলে আড়ালেই চলে যাচ্ছে? এবং আরেকটা একটু যোগ করতে, সেটা হচ্ছে যে ভারতীয় যে গণমাধ্যম বলেন, সুশীল সমাজ বলেন, রাজনীতিবিদরা বলেন, তারা যে কথা বলেন, তাদের মূল স্ট্যান্ডটা কিন্তু জাতীয় যে স্বার্থ সেটার পক্ষেই থাকে। আমরা কেন একই সুরে কথা বলতে পারি না জাতীয় স্বার্থের বিষয়ে? ছোট ছোট করে বলি আর কি। প্রথম ব্যাপারটা হলো যে ফারাক্কা চুক্তি সম্পর্কে খালি একটা মন্তব্য করতে চাই। বিহারের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দাবি করেছে যে ফারাক্কা ভেঙে দাও, কারণ ওদেরও সর্বনাশ হচ্ছে। জ্যোতি বসুর সঙ্গে আমারও আলোচনা হয়েছিল, তিনি বললেন যে আমি অবাক হয়ে গেলাম যে তোমরা চুক্তি সই করলে কিন্তু গ্যারান্টি ক্লজ এখানে রাখলে না কেন? আমি তো আর তোমাদের হয়ে এটা করতে পারি না। সুতরাং আমাদের দক্ষতা ইন নেগোসিয়েশন এবং তার লিগাল যে আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাগুলো হয়তো ঘাটতি থাকাটা আমি অস্বাভাবিক মনে করি না, কিন্তু সেইগুলো আমাদের পূরণ করতে হবে। 2 নম্বর হলো, দর্শক যেটা জানতে চেয়েছে যে কানেক্টিভিটি ইত্যাদির ভেতর দিয়ে ইন্ডিয়ার লাভ হলো, তো আমাদের কি লাভ হলো? আমি মনে করি প্রকৃত বন্ধুত্বটা লেনদেনের মাধ্যমে হিসাব করা উচিত না। ভারতের যদি কোনো লাভ হয়, সেটা ইনডাইরেক্টলি বাংলাদেশেরও লাভ। বাংলাদেশের যদি কোনো লাভ হয়, সমভাবে ভারতবর্ষেরও সেটাকে লাভ হিসাবে বিবেচনা করা উচিত। আমি লোভ সামলাতে পারছি না, বিখ্যাত কৌতুক অভিনেতা
বিশ্ববিখ্যাত চার্লি চ্যাপলিন, তার একটা কোটেশন যে আমার বেস্ট ফ্রেন্ড হলো আয়না, কারণ আমি যখন হাসি ওই পারের লোকটা কাঁদে না, আর আমি যখন কাঁদি ওই পারের লোকটা হাসে না, আমার হাসিতে তারও হাসি। তো এই মনোভাবটা যদি না থাকে তাহলে পরে কিন্তু একেবারে আন্তরিক বন্ধুত্ব কোনো সময়ই হতে পারে না। সুতরাং ভারত লাভবান হবে সেটা তো নিঃসন্দেহে, এবং লাভবান হয়েছে, এটা আমার কথা না। ভারতের মিডিয়া এবং অন্যান্য ইয়েদের আলোচনা দেখেন, তারা বলেছে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশনস, আমরা যে পেয়েছি বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষকে জিজ্ঞেস করে দেখেন, তারা বলবে যে বিস্ময়কর ভাবে আমরা বঞ্চিত হয়েছি। তাহলে এই ওয়ান সাইডেড একটা অ্যাসিমেট্রিক্যাল সহযোগিতার আদান প্রদান, সেইটার সবচেয়ে বড় ভিকটিম, আমার তিস্তা একটা ভিকটিম বটে, কিন্তু আমাকে যদি বলেন সবচেয়ে বড় ভিকটিম হয়ে গেছে যে দুই দেশের জনগণের ভেতরে অবিশ্বাসের জায়গায় যেটা সংশোধন করার একটা সুযোগ ছিল, সেই জায়গা থেকে আমরা একদম শেষ সময় চলে আসছি। আরেকটা লাস্ট খালি আমি পয়েন্ট বলি যে ভারতের সরকারের এবং শাসকদের অ্যাটিটিউডটাকে আমি প্রধান দায়ী মনে করি। আমাদের ভুলে যাওয়া উচিত না যে আরএসএস কিন্তু বিজেপি সরকারকে নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে জামাতে ইসলাম যেমন ইসলাম ধর্ম ধরে, হিন্দু জামাতে ইসলাম হলো কিন্তু আরএসএস। সুতরাং তাদের কমিউনাল এজেন্ডা হলো ডিফারেন্ট অ্যাসপেক্ট, সেইটা না বুঝলে আমরা করতে পারবো না। এবং সেই ব্যাপারে বার্গেনিং ক্যাপাসিটি আমাদের যদি না থাকে তাহলে আমরা কিছু অর্জন করতে পারবো না। এবং স্ট্রং গভর্নমেন্ট উইথ দ্য ব্যাকিং অফ দ্য পিপুল, আমাদের ইলেকশনের যে ঘটনা বলি সেইটা কিন্তু এক অর্থে হাসিনা সরকারকে হ্যান্ডিক্যাপ করে রেখেছে। পুলিশ বলে না যে আপনি এমপি হয়েছেন তো আমার জোরে, তা আপনার কথা আমি চলবো কেন, আমার কথা আমি শেষ নেই, সময় নেই আর কি। আমি লেলিন ভাইয়ের মাধ্যমে শেষ করতে চাই, 1 মিনিট সময় পাবো আর কি, একদম কনক্লুশন। এবং আমি যদি বলি যে এই যে তিস্তা চুক্তি নিয়ে মানে সমস্ত আলোচনাটা মনে হলো যে এই তিস্তা চুক্তির জন্যই বোধহয় এবার গিয়েছিলেন, বিষয়টা তো এরকম না। এবং তিস্তা চুক্তি, তিস্তাতে ন্যায্য আমাদের পানি পাওয়া, এটা সবটাই ঠিক আছে, এটা আমরা চাই এবং এটা আমরা আদায় করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্ট সেটা কি কেবল তিস্তার উপরে নির্ভর করে? দুই দেশের প্রধান কমন ইস্যু হচ্ছে দারিদ্র্য দূর করা। দুইটি দেশেরই অধিকাংশ মানুষ, যেটা সেলিমও বললেন যে দরিদ্র মানুষ, সেই দুই দেশের দারিদ্র্য দূর করা, উন্নয়ন ডেভেলপমেন্ট করা, দুই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে এই তিস্তার পানি ছাড়াই বাংলাদেশ এখন এই উপমহাদেশের সর্বোচ্চ 7% উপরে তার গ্রোথ হয়েছে। দ্যাট ডাজ নট মিন যে আমি তিস্তা চাই না, আমি তিস্তাও চাই, ডেভেলপমেন্টও চাই। কিন্তু আমি বলছি যে ইস্যুটা যেন এমন হচ্ছে যে তিস্তা না হলে বোধহয় সব আমাদের চলে গেল। তিস্তাও হবে, ডেভেলপমেন্টও হবে, এবং সেটা হবে বন্ধুত্বমূলক সম্পর্ক দিয়ে, ঝগড়াঝাটি করে না। বেগম খালেদা যেহেতু ভুলেই গেছিলেন গঙ্গা চুক্তির কথা, এখানে করিম ভাই বললেন যে হ্যাঁ চেষ্টা হয়েছে। চেষ্টা কি হয়েছে? উনি দিল্লিতে 91 সালে ক্ষমতা যাওয়ার পরে ঢাকা এয়ারপোর্টে এসে বলেন ও গঙ্গা চুক্তির কথা তো ভুলে গেছি। কাজে আমি মনে করি যে দুইটি দেশের পারস্পরিক স্বার্থে সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তিস্তা সহ আরো যে সকল অমীমাংসিত সমস্যা আছে, সেটা বাণিজ্যিক ভারসাম্যের ক্ষেত্রে বলেন, সেটা অন্যান্য ক্ষেত্রে বলেন, এটা যৌথ উদ্যোগ ছাড়া বাংলাদেশের উন্নয়ন উইদাউট দ্য মানে কপারেশন অফ দি প্রতিবেশী শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।